আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের রুখে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। বিদ্যুৎ ও জ্বালানি সংকট কাটাতে সবার সহযোগিতা প্রত্যাশা। অর্থনৈতিক সংকট সামাল দিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কেটেছে সরকারের প্রথম 6 মাস। ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন ভাতা প্রবর্তনের আশার সঞ্চার। জাজিরায় পদ্মার তীর রক্ষা বাঁধ ভাঙনে ঝুঁকিতে প্রায় 300 পরিবার। ঢাকা রংপুর মহাসড়কে শাহজাহানপুর ও শেরপুর অংশে স্থাপনা জটিলতায় শুরু হয়নি সার্ভিস লেন নির্মাণ। এবং হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানকে সেনাপ্রধানের। মার্কিন বাহিনীকে বিতাড়িত করার দাবি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজপথে বিশৃঙ্খলার সৃষ্টি করে সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টিকারীদের রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তিনি বলেন, দেশের স্বার্থ বিরোধী কোনো কাজ করবে না সরকার। এ থেকে জাতীয় মৎস্য পদক প্রদান অনুষ্ঠানে তারেক রহমান বলেন, মৎস্য খাতের উন্নয়নে কাজ করছে সরকার। পরে কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভাগ্য পরিবর্তন করাই সরকারের অন্যতম লক্ষ্য। কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ মহসিনের তোলা ছবিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। গ্রহণ করবেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো হাওর অঞ্চল কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। আধুনিক অবকাঠামো ও যোগাযোগ সুবিধা বঞ্চিত কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর আগমনে এই এলাকার মানুষের মধ্যে সৃষ্টি হয় ব্যাপক উৎসাহ উদ্দীপনা, আশার সঞ্চার হয় কিশোরগঞ্জবাসীর মধ্যে। পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত হন সরকার প্রধান। বেলা 11:30টায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন তারেক রহমান। পরে স্থানীয় সুধীজনদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি সরকার। সরকার সামর্থ্য অনুযায়ী মৎস্যজীবী, কৃষক ও প্রান্তিক উদ্যোক্তাদের পাশে দাঁড়াবে। জনগণের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য। এই মাছের অবমুক্তকরণ, এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বাচ্চাদেরকে মানুষ রূপে গড়ে তোলা, সুন্দর আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলা, এই যে কাজগুলো ইমাম মুয়াজ্জেম সাহেবদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা, আপনারা কি মনে করেন এইগুলোর যদি বাস্তবায়ন করা যায় তাহলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে? এ সময় সরকার প্রধান অভিযোগ করেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে কিছু দল রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে। দেশকে গড়ে তুলতে জনগণকে এগিয়ে আসতে হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, যারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা দেশের মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত তৈরি করবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। এ সময় প্রধানমন্ত্রী দাবি করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত কর্মকাণ্ডের কারণেই দেশের মানুষ আজ বিদ্যুৎ ও গ্যাস সংকটে দুর্ভোগে পড়েছে। এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচার, যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। পরে কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এতে মৎস্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য 13 ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করেন তারেক রহমান। এতে তিনি বলেন, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের 2 কোটি মানুষ মৎস্য চাষের উপর নির্ভরশীল, তাই এ খাতের উন্নয়নে সচেষ্ট সরকার। সমগ্র বাংলাদেশে এরকম বহুত অনেক জলাশয় আছে, হাওর আছে, বিল আছে, পুকুর আছে, যেগুলি পড়ে রয়েছে বিনা কারণে। আমরা সিদ্ধান্ত করেছি এগুলোকে সংস্কার করার মাধ্যমে সরকারের পক্ষ থেকে আমরা এগুলোতে মাছের পোনা ছাড়তে চাই। দেশের মৎস্য ও কৃষি পণ্য উৎপাদনের বৃহত্তর হাব কিশোরগঞ্জের সম্ভাবনা, উদ্যোক্তা ও খামারিদের সাফল্য জাতীয় পর্যায়ে তুলে ধরতেই প্রথমবারের মতো রাজধানীর বাইরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বললেন 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তৃণমূল পর্যায়ের অর্থনীতির উন্নয়নে বদ্ধপরিকর সরকার। এরপর কিশোরগঞ্জের পৌরসভা পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির মূল পর্বের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মেধাবী শিক্ষার্থী, প্রতিবন্ধী, অসহায় মানুষের মধ্যে অনুদান প্রদান করেন তিনি। এছাড়া ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন তিনি। সেখানে তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য, তাই যারা এ কাজে ব্যাঘাত ঘটাতে চায় তাদের প্রতিহত করতে হবে। অনেক রটনাকারী আছে, এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, দেখতে হবে এরা অতীতে কি করেছে, সেই অতীত বিবেচনা করে তাদেরকে আমাদেরকে চোখে চোখে রাখতে হবে। সন্ধ্যায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানে স্থানীয় ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, কিশোরগঞ্জ। ভঙ্গুর প্রতিষ্ঠান মেরামত আর ধুঁকতে থাকা অর্থনৈতিক সংকট সামাল দিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের সূচনার মধ্য দিয়ে কেটেছে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম 6 মাস। দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সুদসহ 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ এবং বিভিন্ন খাতে ভাতা প্রবর্তন মানুষের মনে নতুন আশা সঞ্চার করেছে। দেশব্যাপী নদী ও খাল খনন গ্রামীণ অর্থনীতিতে প্রাণ সঞ্চারের বার্তা দিচ্ছে। তবে উত্তরাধিকার সূত্রে পাওয়া খাদের কিনারায় থাকা অর্থনৈতিক ও গ্যাস বিদ্যুতের সংকট আর জননিরাপত্তা নিশ্চিত করা নিয়ে রয়েছে অস্বস্তি। এসব ক্ষেত্রে উন্নতি করে সরকারের সামনে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকারের 6 মাসের অর্জন আর বাস্তবতা তুলে ধরছেন মইনুল আহসান। পাহাড়সম সমস্যার বিপরীতে আকাশসম প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করা তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের 6 মাসের প্রাপ্তি অপ্রাপ্তির মূল্যায়ন করা কতটা বাস্তবসম্মত, এমন প্রশ্ন নিয়ে 6 মাস পূর্ণ হল বিএনপি সরকারের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চলতি বছরের 17 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। ভোটের কালি হাত থেকে মোছার আগেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করে নতুন সরকার। অগ্রাধিকার নির্ধারণ করে 180 দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্যাবিনেট। দায়িত্ব নেয়ার 6 মাস পূর্ণ হওয়ার আগেই গেল 10 মার্চ সুবিধাবঞ্চিত নারীদের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনতে ফ্যামিলি কার্ড বিতরণের সূচনা হয়। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং অন্যান্য ধর্মীয় গুরুদের মাসিক সম্মানী প্রদান করছে সরকার। সরকার গঠনের প্রথম সপ্তাহেই সারা দেশের 13 লক্ষ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সুদসহ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়। কৃষিকে অগ্রাধিকার ও কৃষকের স্বার্থ রক্ষায় কৃষক কার্ড চালুর মাধ্যমে গোটা কৃষি ব্যবস্থাপনাকে আনা হয়েছে ডিজিটাল কাঠামোর আওতায়। কার্ড দেব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করে আবারও নদী, খাল খনন, পুনর্খননের সূচনা করেন তারেক রহমান। এটিকে কৃষি, সেচ ও পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিবর্তনের নতুন স্বপ্নের যাত্রা হিসেবে দেখা হচ্ছে। একটা খাল খনন হবে, সেই খালের সঙ্গে আরেকটা খালের সংযুক্তি, একটা নদীর কানেক্টিভিটিটা কি হবে, এটা আমরা প্রায়োরিটি দিয়েই আমরা এই প্রোগ্রামগুলো হাতে নিই। দায়িত্ব নেয়ার প্রথম বছরে নতুন সরকারের হজ ব্যবস্থাপনা হাজিদের কাছে প্রশংসা পায়। আগামী বছরের জন্য সাধারণ হজ যাত্রীদের বিমান ভাড়াসহ আনুষাঙ্গিক খরচ কমিয়ে আনার ঘোষণা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়, যা ধর্মপ্রাণ মুসল্লিদের হজ পালনের স্বপ্নকে পূরণ করতে অনেকটা সহায়ক হবে। আগামী 16 ডিসেম্বরের মধ্যে উদ্বোধনের লক্ষ্য নিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের কাজ। বিদেশে উচ্চশিক্ষার জন্য মেধাবী শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি সুবিধা বাড়ানো হয়েছে। তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত ও সরকারের সহায়তা দিতে গেল 14 জুলাই জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শিশু কিশোর প্রতিভা খুঁজে বের করতে এবং স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে ক্রীড়া প্রতিভা বিকাশে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে সরকারের নতুন কুড়ি স্পোর্টস কার্যক্রম। তুমি যত শক্তভাবে নিজেকে গড়ে তুলতে পারবে, তুমি তোমার বাংলাদেশকে তত সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। স্বাস্থ্য খাত তারেক রহমান সরকারের অন্যতম অগ্রাধিকার। স্বাস্থ্যসেবা প্রান্তিক পর্যায়ের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। বিগত সরকারগুলোর অবহেলায় প্রাণঘাতী রূপ নেয়া হামে শিশু মৃত্যু রোধ করতে জরুরি ভিত্তিতে টিকা সংগ্রহ করে দেশব্যাপী টিকাদান কর্মসূচি চালু করা হয়। বন্ধ থাকা আন্তর্জাতিক শ্রমবাজার চালু করতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে সরকার। এর সুফল হিসেবে মালয়েশিয়ায় শ্রমবাজার পুনরায় চালুর খবরও এসেছে। বন্ধ কলকারখানা পুনরায় চালু করতে এবং অর্থনীতিতে নতুন গতি সঞ্চারের জন্য ৬০,০০০ কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার মাধ্যমে রাজধানীর ভয়াবহ যানজট নিয়ন্ত্রণে বাংলাদেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে এবং এর কিছুটা সুফলও পাওয়া যাচ্ছে। ঢাকার চারপাশের নদীপথকে চালু করতে নেওয়া হয়েছে পরিকল্পনা। ৫ বছরের মধ্যে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কাজ চলছে জোরে সোরে। প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মেট্রো রেল ও ট্রেন ভ্রমণে ভাড়ার উপর ২৫% ছাড় দেওয়ার ঘোষণা সাধুবাদ পেয়েছে সর্বমহলে। দেশের প্রান্তিক ও অতি দরিদ্র ৫৫ লাখ পরিবারকে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় বছরের ৬ মাস ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেয়া হচ্ছে। উত্তরাধিকার সূত্রে পাওয়া বিদ্যুৎ ও জ্বালানি সংকট শুরু থেকেই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সরকারের। সংকট সমাধানে নতুন গ্যাসকূপ খনন, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন সহ দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে হাত দেয়া হয়েছে। অর্থনৈতিক সংকট যেটা সেটাকে কাটিয়ে ওঠার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং কূটনৈতিকভাবে বাংলাদেশের আগের যে একটা নির্দিষ্ট বৃত্তের মধ্যে ঢোকার একটা অবস্থা ছিল সেটা থেকে বেরিয়ে আসা। এরপরেই যদি আসেন সেটা হচ্ছে বাজার ব্যবস্থাপনা। প্রধানমন্ত্রী ঘোষিত দেশের প্রাথমিক পর্যায় থেকে শিক্ষার্থীদের স্কুল ড্রেস, জুতা এবং পাটের তৈরি স্কুল ব্যাগ বিতরণের কার্যক্রম এখন শুরুর অপেক্ষায়। প্রথম ৬ মাসে যতখানি করা সম্ভব, যা যা কিছু শুরু করা সম্ভব সবকিছু করা হয়েছে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে এবং জাতীয় দলের খেলোয়াড়দের সম্মানী প্রদানে ক্রীড়া কার্ড কার্যক্রম শুরু করেছে বিএনপি সরকার। ফ্যাসিবাদী সরকারের ১.৫ দশকের দুর্নীতি, লুটপাট, বিদেশে অর্থ পাচার, সুশাসনের অভাবে ভঙ্গুর অর্থনীতি, ধ্বংসপ্রাপ্ত প্রতিটি প্রতিষ্ঠান পুনর্গঠনের সূচনা করে তারেক রহমান সরকার জনমনে আশার সঞ্চার করতে পেরেছে বলে মনে করেন ক্ষমতাসীন দলের নেতারা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। শরৎপুরে জাজিরায় নির্মাণাধীন পদ্মার তীর রক্ষা বাঁধের ৩টি স্থানে ভাঙনে নদীতে বিলীন হয়েছে বাঁধের প্রায় ২০০ মিটার। বাড়িঘর সরিয়ে নিয়েছে ২৫ পরিবার, ঝুঁকিতে রয়েছে আরও প্রায় ৩০০ পরিবার। জাজিরায় কাথুরিয়া, ফরাজিকান্দি, পৈলান মোল্লারকান্দি ও আলমখারকান্দি এলাকায় তীব্র ভাঙনে ৭টি দোকান ও কাথুরিয়া মাঝিরঘাট সড়কের প্রায় ৫০ মিটার নদীতে বিলীন হয়েছে। ৩টি খুঁটি নদীতে পড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হচ্ছে। এই কারেন্টের খাম্বা খুম্বা লয়ে গেছে গা, মিটার মুটার যে যা আছে বাড়িঘর বিলীন, ঠিক আছে, দোকানপাট গেছে গা, এলাকা পুরা মনে করেন ঝুঁকিপূর্ণতে আছে। আমরা বাড়িঘর, বৈদ্যুতিক লাইন এবং প্রাইমারি স্কুল সমস্ত হুমকির মুখে। এখানে ৪০ মিটার অংশে কিছু ভাঙছে, আশা করি আমরা আজকের মধ্যে এটা আমরা রিপেয়ার করে ফেলতে পারবো। ঢাকা রংপুর মহাসড়কের বগুড়ার প্রায় ৬৮ কিলোমিটার অংশে চলছে ৪ লেনের কাজ। ধীর গতিতে যানবাহনের জন্য আলাদা সার্ভিস লেন নির্মাণ করা হচ্ছে। তবে শাহজাহানপুর ও শেরপুর অংশে 4টি স্থাপনা জটিলতায় কয়েকটি অংশে এখনও সার্ভিস লেন নির্মাণ করা সম্ভব হয়নি। বগুড়া থেকে আজিজুল হাকিমের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। উত্তরাঞ্চলে 11 জেলা প্রবেশদ্বার বগুড়া। এই জেলার সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে প্রায় 20,000 যানবাহন।
বাস, ট্রাক ও পণ্যবাহী গাড়ির চাপ সামলাতে 4 লেনের পাশাপাশি ধীর গতি যানবাহনের জন্য নির্মাণ করা হচ্ছে আলাদা সার্ভিস লেন। কিন্তু শেরপুর ও শাহজাহানপুরে 4টি স্থাপনার কারণে গুরুত্বপূর্ণ কয়েকটি অংশে আটকে আছে সার্ভিস লেনের কাজ। জায়গা ও ক্ষতিপূরণের অর্থ নিয়ে জটিলতা, আদালতে মামলা এবং বিভিন্ন দপ্তরের সমন্বয়ের অভাবেই এখন স্থাপনাগুলো সরানো সম্ভব হয়নি। বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে এবং ফায়ার সার্ভিসের সামনে দুটি জায়গা এখন পর্যন্ত অমীমাংসিত অবস্থায় রয়েছে। জায়গাগুলোতে যে অবৈধ স্থাপনা রয়েছে বা যে স্থাপনাগুলোর ক্ষতিপূরণ সাসেক থেকে দেওয়া হয়েছে সেগুলো এই সপ্তাহের মধ্যেই উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন হবে। স্থাপনা সরানোর বিষয়ে আদালতে দায়ের করা মামলাটি নিষ্পত্তি হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। সরকারি স্থাপনাগুলোর ক্ষেত্রে মূল্য নির্ধারণে কিছু কম বেশি বিষয় আছে, ওটা সরকারি পর্যায়ে সেটেল হলে আমরা ঠিক করে ফেলব। স্থাপনা সরানো ও ভূমি জটিলতা দ্রুত নিরসন করে সড়কটি যথাযথ ব্যবহারের দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবার মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রসঙ্গ। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। বলেন, এই অঞ্চল রক্ষায় ইরানি বাহিনী প্রয়োজনে ট্রাম্পের পা ভেঙে দেবে। সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। মার্কিন বাহিনীকে এই অঞ্চল থেকে বিতাড়িত করার দাবিও করেন আমির হাতামি। পার্শ্ব উপসাগর, ওমান সাগর কিংবা হরমুজ প্রণালীতে প্রবেশের কোনো অনুমতি এখন আর যুক্তরাষ্ট্রের নেই। এর আগে হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ডে পরিণত করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী আনোয়ার গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেনের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। 2021 সালের এই দিনে 83 বছর বয়সে মারা যান বিশিষ্ট এই ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা। মৃত্যুর আগে দেশের মানুষের জন্য নিরলস কাজ করেছেন শূন্য থেকে গড়ে ওঠা এই ব্যবসায়ী। প্রতিষ্ঠানের বর্তমান চেয়ারম্যান মানোয়ার হোসেন জানান, দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত প্রয়াত আনোয়ার হোসেন নতুন প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। তরিক ইসলামের রিপোর্ট। এর কাছে নত নাহি কুড়ি শির, ভয়ে কাপে কাপুরুষ, লড়ে যায় বীর। আনোয়ার হোসেন ছিলেন দেশের স্বনামধন্য আনোয়ার গ্রুপের চেয়ারম্যান। 1945 সালে বাবা রহিম বক্স মারা যাওয়ার পর মাত্র 8 বছর বয়সে পারিবারিক ব্যবসার হাল ধরেন 1938 সালে জন্ম নেয়া আনোয়ার হোসেন। বাবার পঞ্চম মৃত্যুবার্ষিকীতে সে সময়ের কথা স্মরণ করেন আনোয়ার হোসেনের বড় ছেলে ও আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন। খুব প্র্যাকটিক্যাল লোক ছিলেন, ব্যবসার থেকে বেশি উনি মানুষকে বুঝতেন, মানুষের নিডটাকে সাংঘাতিকভাবে অ্যাসেস করতে পারতেন। এদিক থেকে আমি বলবো যে উনি বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট। উনি নিজেই একটা ইউনিভার্সিটি। বাবা আনোয়ার হোসেনের হাত ধরে ধীরে ধীরে প্রসার লাভ করে আনোয়ার গ্রুপ। 1968 সালে গড়ে তোলেন আনোয়ার সিল্ক মিলস। দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা লাভ করে মালা শাড়ি। বাবার স্মৃতিচারণে সে সময়ের কথা তুলে ধরেন প্রতিষ্ঠানটির বর্তমান চেয়ারম্যান মানোয়ার হোসেন। উনি ছিলেন একজন মার্কেটিং জিনিয়াস, আনবিলিভেবল একটা মার্কেটিং ব্রেন। বাংলাদেশের যদি কোনো বাংলাদেশি ফার্স্ট ব্র্যান্ড আপনি রিকল করতে পারেন সেটা হচ্ছে মালা শাড়ি। সেই 50s 60s থেকে আমরা মালা শাড়ি বানানো বন্ধ করেছি 80s-এ। এখনো লোকজন আমাদেরকে বলে আনোয়ারের মালা শাড়ি গ্রুপ বলে। মানোয়ার হোসেন জানান, শূন্য থেকে ধীরে ধীরে শিল্প গ্রুপ গড়ে তোলেন মা ভক্ত আনোয়ার হোসেন। শিল্প খাতে বিশেষ অবদানের জন্য অর্জন করেন দেশি বিদেশি ক্রেষ্ট সম্মাননা। মায়ের অসীম দোয়া ও সাহস আনোয়ার হোসেনের অনুপ্রেরণা বলেও জানান তিনি। ওনাকে কে একবার জিজ্ঞেস করছে যে মা কি, মাকে আপনি এত ভালোবাসেন, মাকে ডিফাইন করেন। তিনি বলে ফেললেন এবং এর থেকে সিম্পল উত্তর আমি আমার লাইফে আর পাইনি, যে মা তো মাই। মা মানে একটা সেন্টেন্সে আমার কাছে মনে হলো যে উনি শেষ। মা তো মাই, যার মা নাই তার থেকে দূর ভাগা আর নেই।
বাবা আনোয়ার হোসেনের হাতে গড়ে ওঠা আনোয়ার গ্রুপের ৩৬টি প্রতিষ্ঠানে কর্মরত আছে ২২,০০০-এর বেশি মানুষ। সততা ও আদর্শ নিয়ে বাবার স্বপ্ন পূরণে কাজ করে যাওয়ার কথা জানান আনোয়ার হোসেনের বড় ছেলে ও গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন। বাবা কোনো মিটিং না বলে শুরু করতেন না, সবসময় হ্যাঁ বলে শুরু করতেন, মানে পজিটিভ মোডে সবাইকে রাখার চেষ্টা করতেন, তারপরে ডিসিশন হতো। তো উনি সবসময় বলতেন উনি সব থেকে সিম্পল ডিসিশন যেটা সেটা নিতেন। দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখা আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট মার্কেটিং ব্যক্তিত্ব, শিল্পপতি ও মানবিক আনোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধা। মানুষ তো ধরো না, মানুষ হয়ে পয়দা হয়েছে, গরিব হয়ে পয়দা হয় নাই। ওর সাথে খারাপ ব্যবহার করা তো উচিত না। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। শেরপুরে জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ২ বছর পেরিয়ে গেছে। ২০২৪ সালের ৫ আগস্ট জেলা কারাগার ভেঙে পালিয়ে যাওয়া ৫১৮ জন বন্দীর মধ্যে এখনও ধরাছোঁয়ার বাইরে ৩৪৫ জন। শুধু তাই নয়, লুট হওয়া অস্ত্র উদ্ধার হলেও এখনও উদ্ধার হয়নি ১১৪৩ রাউন্ড গুলি। আগুনে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেলেও একটি মাত্র ল্যাপটপ রক্ষা করতে পেরেছে কারা কর্তৃপক্ষ। তবে পুলিশ বলছে পলাতক বন্দীদের আইনের আওতায় আনতে সার্বক্ষণিক নজরদারি চলছে এবং লুট হওয়া গোলাবারুদ্ধ উদ্ধারের চেষ্টা চলছে। ওই সমস্ত ঘটনা নিয়ে তৎকালীন শেরপুর জেলা কারাগার কর্তৃপক্ষ একটা মামলা রুজু করেছে। পলাতক আসামিদেরকে গ্রেফতারের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব সদা তৎপর আছে এবং প্রতিনিয়তই তারা ধরা পড়ছে। এবার আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ায় কয়েক শত ড্রোন দিয়ে নজিরবিহীন হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলায় রাশিয়ার অভ্যন্তরে অন্তত ৬ জন নিহত হয়েছেন। ৮৮-টির বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে বিমান হামলা জোরদার করেছে। CNN প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউক্রেন রাশিয়ার গুদাম, শিল্প কারখানা ও তেল শোধনাগারে নিয়মিত ড্রোন হামলা চালাচ্ছে। বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মাদার টেরেসার ১১৬তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর শিল্পকলা একাডেমিতে সুস্থ ধারার সাংস্কৃতিক বিকাশে আমরা শীর্ষক অনুষ্ঠানে সমাজে অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সংবাদ উপস্থাপনায় বিশেষ কৃতিত্বের জন্য এটিএন বাংলার সংবাদ পাঠিকা চিন্তিয়া হককে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট। অনুষ্ঠানের উদ্বোধন করেন এটিএন বাংলার উপদেষ্টা অনুষ্ঠান তাশিক আহমেদ। প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান মিয়া। প্রধান আলোচক ছিলেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী। সভাপতিত্ব করেন বিবিএন নিউজের চেয়ারম্যান শফিকুর রহমান। মাদাম তেরেসা সারা বিশ্বে অনুকরণীয়, কারণ মানবিক মূল্যবোধ আমাদের থাকতেই হবে। আমাদেরকে মানুষের পাশে থাকতে হবে, আমাদের প্রত্যেককেই থাকতে হবে। আপনার মধ্যে যদি মানবিক মূল্যবোধই না থাকে তাহলে তো আপনি মানুষ না, আমি মানুষ না। কিভাবে আমরা এগিয়ে যাব? আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৩ দিন ব্যাপী কানাডার টরন্টোতে ফিফা 40তম ফোবানার পর্দা উঠবে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে শানের রেস্টুরেন্টে আয়োজিত মিট দ্য প্রেস এর লিখিত বক্তব্য পাঠ করেন 40তম ফোবানার স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ। ফোবানা স্টিয়ারিং কমিটির সেক্রেটারি ফিরোজ আহমেদের সঞ্চালনায় এতে বক্তব্য দেন প্রধান পৃষ্ঠপোষক ও সাবেক চেয়ারম্যান শাহনেওয়াজ। ফোবানার আয়োজক বাংলাদেশ সোসাইটির কানাডার চিফ অ্যাডভাইজার ডক্টর আবু জুবায়ের দ্বারা, সাবেক চেয়ারম্যান আলী ইমাম শিকদার, জয়েন্ট সেক্রেটারি শাহাবউদ্দিন সাগর সহ ফোবানার নেতৃত্ববৃন্দ। আয়োজকরা জানান, টরন্টোর ডন ভ্যালি হোটেল অ্যান্ড সুইটসে এবারের ফোবানার 40 বছর পূর্তি উপলক্ষে অভিনেত্রী ববিতা, জাদুকর জুয়েল আইচ সহ কয়েকজনকে সম্মাননা দেওয়া হবে। এবার খেলার খবর।
জয় দিয়ে ক্লাব ফুটবলের নতুন মৌসুম শুরু করলো আর্সেনাল। গতবারের শিরোপা জয়ীরা ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করেছে সিটিজেনদেরকে। এতে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন হলো মিকেল আর্তেতার দল। প্রিমিয়ার লিগ শুরুর আগে এই জয়ে গানাররা বুঝিয়ে দিল মাঠে নামার আগে তারা কতটা তৈরি। আর্সেনালের হয়ে গোল ৩টি করেন রিকার্ডো কালাফিওরি, কাই হাভার্টস এবং মার্কিং ওডেগার্ড। প্রাক মৌসুম প্রীতি ম্যাচকে বাসেলকে ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। সুইজারল্যান্ডসের সেন্ট জেমস-পার্কে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পায় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। কাতালানদের হয়ে জেসি বিসাউ 2টি গোল করেন, বাকি গোলগুলো করেন লামিন ইয়ামাল, করিম আদিয়েমি ও হামজা আব্দুল কারিম। এটি ছিল লা লিগার নতুন মৌসুম শুরুর আগে বার্সেলোনার শেষ প্রস্তুতি ম্যাচ। শনিবার থেকে লা লিগার খেলা শুরু হলো। 23 আগস্ট এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বার্সার শিরোপা ধরে রাখার মিশন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের রুখে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। বিদ্যুৎ ও জ্বালানি সংকট কাটাতে সবার সহযোগিতা প্রত্যাশা। অর্থনৈতিক সংকট সামাল দিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কেটেছে সরকারের প্রথম 6 মাস। ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন ভাতা প্রবর্তনের আশার সঞ্চার। জাজিরায় পদ্মার তীর রক্ষা বাঁধ ভাঙনের ঝুঁকিতে প্রায় 300 পরিবার। ঢাকা রংপুর মহাসড়কে শাহজাহানপুর ও শেরপুর অংশে স্থাপনা জটিলতায় শুরু হয়নি সার্ভিস লেন নির্মাণ। এবং হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানকে সেনাপ্রধানের। মার্কিন বাহিনীকে বিতাড়িত করার দাবি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটি বাংলা সংবাদ। ইউটিউব দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।